দুদিন পর আজ জয়কে রিলিজ দেওয়া হবে, যার কারণে রায়হান সাহেব দুই পা এক করতে পারছে না সেই সকাল থেকেই। হ্যাঁ, জয়ের সেন্স ফিরেছে। সেদিন ডাক্তার জয়ের সেন্স ফিরে না আসা নিয়ে গ্যারান্টি দিতে না পারলেও ভাগ্যক্রমে 24 ঘন্টার মধ্যেই জয়ের সেন্স ফিরে আসে। তবে জয়ের সেন্স ফেরার পরেও জয় ইনজুরি হওয়ায় ডক্টর জয়কে হসপিটালেই ভর্তি রাখতে চায়, কারণ এই অবস্থায় জয়কে বাড়ি নিয়ে যাওয়া মানে যেচে বিপদ ডেকে আনা। কেননা জয়কে এখন বাড়ি নিয়ে গেলে জয় ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো জয়ের প্রপার ট্রিটমেন্ট আর প্রপার বেড কেয়ার দরকার, যেটা হসপিটালে রেখেই করা সম্ভব। তবে এমন নয় যে হসপিটালে রাখলেই জয় সুস্থ হয়ে যাবে, বরং ডক্টররা চেয়েছেন জয়কে আর কয়েকদিন রেখে আর একটু ট্রিটমেন্ট করে তারপর রিলিজ দিতে। তবে ডক্টর বলে দিয়েছে জয় উঠে বসার মতো সুস্থ হওয়ার চান্স একদম নেই। তারপরেও যদি এই মিরাক্কেলটা হয় তাহলে সেটা পুরোপুরি উপরওয়ালার হাতে। ডক্টরের কথায় রায়হান সাহেব আর শায়লা বেগম রাজি হয়ে জয়কে আরও কিছুদিন হসপিটালে রাখতে চাইলেও নেহা আপত্তি করলো। নেহার একটাই কথা, সে জয়কে বাড়ি নিয়ে যাবে, প্রয়োজনে সে জয়কে দেখাশোনা করবে, তবুও কিছুতেই জয়কে হসপিটালে রাখবে না। কারণ জয় হসপিটালে থাকলে সুস্থ হওয়ার বদলে আরও বেশি অসুস্থ হয়ে যাবে। হসপিটালে রাখাটা শুধু ট্রিটমেন্টের নাম করে টাকা খাওয়ার জন্য, কাজের কাজ কিছুই হবে না। এখানে থাকলে না কোনো ট্রিটমেন্ট করবে আর না কোনো ভালো দেখাশোনা করবে। তাই নেহার একটাই কথা, সে জয়কে বাড়ি নিয়েই যাবে। অবশ্য ডাক্তাররা সবাই নেহার কথায় আপত্তি করেছিল, কিন্তু নেহা বলেছে যদি জয়কে রিলিজ দেওয়া না হয় তাহলে পুরো হসপিটালের নামে কেস করবে। তাই নেহার জোরাজুরিতে ডক্টররা সবাই রাজি হয়েছে জয়কে রিলিজ দিতে। রায়হান সাহেবও নেহার কথায় খুশি হয়ে জয়কে রিলিজ করিয়ে নেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে ফেললেন। জয়কে বাড়িতে নিয়ে যাওয়ার কথাটা শুনে রায়হান সাহেব যেন খুশিতে আটকানা। নেহা বরাবরই রায়হান সাহেবের পছন্দের কাজটি করে, আর এই জন্য নেহাকে রায়হান সাহেব এত ভালোবাসেন। তবে শায়লা বেগম এক্ষেত্রে একটু নারাজ হলেন, কারণ ওনার ধারণা নেহা জয়কে বাড়ি নিয়ে গিয়ে দেখাশোনা করার পরিবর্তে উল্টো ওর থেকে এতদিনের সব প্রতিশোধ তুলবে। তাই শায়লা বেগম চেয়েছেন জয়কে বাড়িতে না নিয়ে বরং হসপিটালে ভর্তি রাখা হোক। এজন্য স্বামীকেও অনেক বলেছেন যেন নেহার কথায় কান না দেয় আর জয়কেও রিলিজ না করায়। কিন্তু রায়হান সাহেব নিজের সিদ্ধান্তে অটল। উনি সকাল থেকেই ছোটাছুটি করে জয়কে রিলিজ করানোর সমস্ত ফর্মালিটিস পূরণ করে বিকেল 4টার দিকে জয়কে রিলিজ দেওয়া হলো। শায়লা বেগম রাগ করে দুপুরেই বাড়ি চলে গেছেন আর আসেননি। তাই রায়হান সাহেব আর নেহা মিলেই জয়কে বাড়িতে নিয়ে যাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করছেন। নেহাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা 7টা বেজে গেল। শ্বশুর আর বৌমা মিলে কোনো মতে জয়কে হুইল চেয়ার সহ গাড়ি থেকে নামালো। এসে দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপতেই ঋতু দৌড়ে এসে দরজা খুলে দিল। দরজা খুলেই নেহাকে দেখতে পেয়ে ঋতুর মুখ যেন রাজ্যের খুশি এসে ভর করল। কারণ নেহা গত দুদিন ধরে বাসায় একবারও আসেনি। তাই ঋতু মনে করেছিল নেহা সত্যি সত্যি বাড়ি চলে গিয়েছে। আর ঋতু এটাও মনে করেছিল যে জয়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে নেহা কিছুই জানে না। তবে এখন জয়ের পিছনে হুইল চেয়ার ধরে দাঁড়িয়ে থাকা নেহাকে দেখে যেন ঋতু খুব খুশি। একগাল হেসে বলে উঠল, ভাবি আইসো তুমি, আমার যে কি খুশি লাগতাছে। ঋতুর কাণ্ড দেখে নেহা মুচকি হাসল, হেসে বলে উঠল, বাইরে দাঁড় করিয়ে রেখে কথা বলবে, ভেতরে ঢুকতে দেবে না? আরে না না, তা কেন হইব, এসো ভিতরে এসো। ছোট সাহেব, আপনি এখন কেমন আছেন? জয় মুচকি হেসে ধমকের স্বরে বলে উঠল, ঋতু, তোকে না কতবার বলছি আমাকে ছোট সাহেব নয় ভাইয়া কিংবা ভাইজান বলে ডাকবি। ঋতু বিনতি কণ্ঠে বলে উঠল। আচ্ছা ঠিক আছে ভাইজান। রায়হান সাহেবও ওদের কাণ্ড দেখে মুচকি হেসে ভিতরে ঢুকে গেলেন। নেহাও জয়কে নিয়ে ভেতরে প্রবেশ করল। শায়লা বেগম আর জেসি জয়ের আসার খবর পেয়ে দুজনেই ড্রয়িং রুমে আসলো। তবে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। জয়ও কোনো কথা বলল না, কারণ সে মায়ের রাগ করার কারণটা জানে। মা বলেছিল বাবা নিয়ে যেতে চাইলেও যেন জয় বাড়িতে যেতে রাজি না হয়, কিন্তু জয় করলো তার উল্টো। রায়হান সাহেব ছেলেকে বাড়িতে যাবে কি না এখানে অ্যাডমিট থাকবে জিজ্ঞেস করাতেই জয় খুশি হয়ে বলেছিল সে বাড়িতে চলে যাবে, মরলে বাড়িতে গিয়ে মরবে। তাই শায়লা বেগম ছেলের প্রতি একটু নারাজ, কারণ এই প্রথম ছেলে ওনার মতের বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু উনি তো আর জয়ের সিচুয়েশনটা বুঝতে পারছেন না। কোনো মানুষই চায় না হসপিটালের বেডে দিনের পর দিন শুয়ে থাকতে, সে যত অসুস্থ রোগী হোক। সবাই চায় মরলেও যেন নিজের ঘরেই মরে। তবুও হসপিটাল নামক জায়গাটিকে কেউ থাকতে চায় না। নেহা জয়কে নিয়ে রুমে যেতে নিয়েও আবার থেমে গেল, কারণ জয়কে তো সিঁড়ি বেয়ে ওপরে নিয়ে যাওয়া সম্ভব না। হুইল চেয়ারটা সিঁড়ি বেয়ে তুলবে কী করে? নেহা কিছু একটা ভাবে, তারপর শ্বশুরের দিকে তাকালো। রায়হান সাহেব তখন সোফাতেই বসেছিলেন।
আসলে ক্লান্ত লাগায় এসেই ধপ করে সোফায় বসে পড়েছেন, গায়ের কোটটা পর্যন্ত খোলেননি। নেহা নরম গলায় বলল, বাবা, ওনাকে তো এই অবস্থায় উপরে তোলা সম্ভব না। বলছিলাম যে উনি যে কয়দিন সুস্থ হয়ে হাঁটতে না পারে সেই কয়দিন গেস্ট রুমেই রাখি। পাগলি, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? যেখানে সুবিধা লাগে সেখানে থাক। শুধু আমার ছেলেটার যেন কোনো রকম অসুবিধা না হয় মা। আমি জানি জয়ের সুস্থ হয়ে হাঁটতে পারার কথাটা ভাবাও ভুল, কিন্তু বাবা হিসেবে তো আশা রাখতেই পারি। তোর উপর আমার পূর্ণ ভরসা আছে। এখন আমার শেষ ভরসাটা তুই। প্লিজ মা, আমার ভরসাটা ভেঙে দিস না। আপনি একদম নিশ্চিন্তে থাকুন বাবা, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। কিন্তু আমার তো অন্য রুমে ঘুম হয় না। আমার রুম ছাড়া অন্য কোনো রুমে ভালো লাগে না। জয়ের কথা শুনে নেহা এক নজর জয়ের দিকে তাকিয়ে ঋতুকে ডাক দিল। ঋতু সাথে সাথে দৌড়ে আসলো। কও ভাবি, কিছু কি লাগবো? না, আমার কিচ্ছু লাগবে না। তুমি শুধু কষ্ট করে তোমার ভাইকে এক কাপ চা করে খাও, আমি আসছি ততক্ষণে। আচ্ছা ভাবি। নেহা আর সময় ব্যয় না করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। আর জয় হুইল চেয়ারে বসে থেকে নেহার যাওয়ার দিকে তাকিয়ে রইল। গত 2 দিন ধরে ওর প্রতি নেহার কেয়ারিং দেখে বোঝার উপায় নেই জয় ওর প্রতি এত অত্যাচার করেছে। নেহা ওপরে চলে যেতেই শায়লা বেগম ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, জয়, এখন তুইও তোর বাবার মতো নেহাকে সাপোর্ট করছিস? তোর কাছে আমার কথার কোনো দাম নেই। আমি বারণ করা সত্ত্বেও তুই আমার কথা শুনলি না, ঢেই ঢেই করে চলে আসলি। হসপিটালাইজড থাকলে কি খুব বেশি ক্ষতি হতো? মম, এখানে সাপোর্ট করার কথা আসছে কেন? তুমি আমাকে ভুল বুঝছো। আমার হসপিটালে থাকতে ভালো লাগছিল না বলেই চলে এসেছি, কারোর কথাই নয়। হসপিটালে থাকলে আমি সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে যাব বেশি। তার চেয়ে বরং তোমাদের চোখের সামনে থাকলে তোমাদের হলেও তো দেখতে পারবো। আর তাছাড়া ডাক্তার তো নিশ্চিত হয়ে বলতে পারছে না যে আমি হসপিটালে থাকলে সুস্থ হবো কিনা। যেখানে সুস্থ হওয়ার কোনো চান্স নাই সেখানে হসপিটালে থেকে কি করবো মম? রায়হান সাহেব কিছু বলছেন না, কারণ মাসেলের কথার মধ্যে উনি বাম হাতটা ঢোকাতে চান না। তাই চুপচাপ উঠে রুমে চলে গেলেন। শায়লা বেগম জয়ের কথায় সন্তুষ্ট হতে পারলেন না, তাই স্বামীর অনুপস্থিতি পেয়ে আরও রাগী কণ্ঠে বললেন, তোর যা ইচ্ছা কর, আমি কিচ্ছু বলবো না। যখন দেখবি ওই ছোট লোকটা তোর থেকে এতদিনকার সব প্রতিশোধ নিচ্ছে, তখন বুঝবি আমি কেন কথাগুলো বলেছিলাম। তোর ড্যাড না হয় ওর প্রতি তোর করা আচরণের কথা জানে না বলে এত কিছু ভাবিনি, কিন্তু তুই তো জানিস তুই ওর সাথে কি কি করেছিস। তারপরেও তোর একবারও মনে হলো না মেয়েটা তোর থেকে প্রতিশোধ নিতে পারে? আর একবার এটা ভেবে দেখ না, ও তো তোকেও চলে যাবে বলেছিল, তাহলে গেল না কেন? নিশ্চয়ই তোর থেকে প্রতিশোধ নেবে বলে। মম, তুমি এসব নিয়ে একদম ভেবো না তো। ওকে আমার এতদিনে এতটুকু চেনা হয়ে গেছে যে ও এমন কিছুই করবে না। আমার ভালো না করুক, অন্তত আমার ক্ষতি করবে না। আর তারপরেও যদি আমার থেকে প্রতিশোধ নিতে আমার কোনো ক্ষতি করে, তাহলে ভাববো এটাই আমার প্রাপ্য ছিল। জয়, তুই কিন্তু ভুলে যাচ্ছিস ওই ছোট লোকটার জন্যই কিন্তু তোর আজ এই অবস্থা। ওর কারণেই তোর অ্যাক্সিডেন্টটা হয়েছিল। না মাম, ওর জন্য কিছু হয়নি। সবটাই আমার কর্মের ফল, আমার পাপের প্রায়শ্চিত্ত এটা। আমি এটাই ডিজার্ভ করি মম। আমি যা করেছি ওর সাথে তা হয়তো আল্লাহ তাআলা সইতে পারেনি, তাই তো এমন একটা শাস্তি দিলেন আমায়। শায়লা বেগম ছেলের কথা শুনে যেন সন্তুষ্ট হতে পারলেন না। উনি ভাবতেও পারেননি জয় এমন কিছু বলবে। উনি ভেবেছিলেন জয় ওর অ্যাক্সিডেন্টের জন্য নেহাকেই দোষারোপ করবে, কিন্তু হলো তার উল্টোটা। তাই উনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না সেখানে। গদগদ পায়ে সিঁড়ি বয়ে উপরে উঠে গেলেন। জয় লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল, কারণ ওর কিছুই বলার নেই। ভাইজান, আপনার চা। জয় চোখ সরিয়ে ঋতুর দিকে তাকালো। তারপর ঋতুর হাত থেকে চায়ের কাপটা নিয়ে চুমুক দিতে লাগলো। তবে চায়ের কাপটা বাম হাতেই নিয়েছে, কারণ ডান হাতটা তো গলায় ঝুলানো, অর্থাৎ ডান হাতের হাড়গোড় ভেঙে যাওয়ায় জয়ের ডান হাতটা আপাতত কোনো কাজ করতে পারবে না। এমনকি খেতে হলেও বাম হাত দিয়েই খেতে হবে, তাই চায়ের কাপটাও বাম হাতেই ধরেছে। জয় চা খেতে খেতে খেয়াল করলো নেহা ওদের রুমের সকল জিনিসপত্র গেস্ট রুমে নিয়ে রাখছে। জয় বেশ অবাক হলো, নেহা এভাবে রুমের সব জিনিসপত্র নিচে নামাচ্ছে কেন? প্রায় আধ ঘন্টা ধরে ছোটাছুটি করার পর নেহা এবার জয়ের কাছে আসলো। কিছু না বলে জয়কে ধরে গেস্ট রুমে নিয়ে গেল। জয় তো গেস্ট রুমে ঢুকেই অবাক, কারণ গেস্ট রুমটা এখন আর গেস্ট রুম মনে হচ্ছে না, মনে হচ্ছে এটাই জয়ের রুম। জয় অবাক হয়ে চারপাশে দেখতে লাগলো। নেহা ওর রুমের সব কিছু এখানে নিয়ে এসেছে, আর প্রত্যেকটা জিনিস সেভাবেই সেট করেছে
যেভাবে ওই রুমে ছিল। জয় অবাক চাহনিটা বজায় রেখেই ঘাড় ঘুরিয়ে নেহার দিকে তাকালো। জয় কিছু বলতে যাবে তার আগে মুচকি হেসে নেহা বলে উঠল, পছন্দ হয়েছে আপনার? আপনি না বলেছিলেন আপনার রুম ছাড়া অন্য রুমে ভালো লাগে না, তাই হুবহু আপনার রুমের মতোই বানিয়ে দিলাম। এখন নিশ্চয়ই প্রবলেম হবে না। তারপরেও যদি ভালো না লাগে একটু কষ্ট করে মানিয়ে নেবেন। আসলে এছাড়া তো আর কোনো উপায় নেই, তাই আর কি। ইটস ওকে, সমস্যা নেই। নেহা মুচকি এসে জয়কে বিছানার কাছে নিয়ে গেল। তারপর শ্বশুরকে ডেকে জয়কে কোনো রকমে দুজনে ধরে বিছানায় বসালো। যদিও নেহা একাই ধরে বিছানায় তুলতে সক্ষম হতো, কিন্তু জয়ের কোনো রকম যেন অসুবিধা না হয় তার জন্য শ্বশুরকে সহ ডাকলো ধরার জন্য। রায়হান সাহেব ছেলেকে বিছানায় বসিয়ে দিয়ে কয়েকটা টুকটাক কথা বলেই চলে গেলেন। শ্বশুর চলে যেতেই নেহা জয়কে ধরে শুইয়ে দিল, কারণ বেশি সময় ধরে বসে থাকা জয়ের জন্য সম্ভব না। আর এখন সে কিচেনে যাবে রান্না করতে, তার মানে রান্না করে আস্তে আস্তে অনেক সময় লাগবে। আর এত সময় ধরে জয় বসে থাকতে পারবে না, কারণ জয়ের কোমরে যে ইনজুরিটা হয়েছে সেটা না সারা অবধি জয়কে এমন শুয়ে থেকেই কাটাতে হবে। তবে একেবারে বসতে পারবে না তা কিন্তু নয়, বসতেও পারবে, তবে সেটা জাস্ট কয়েক মিনিটের জন্য। বাকি সময় শুয়ে থেকেই কাটাতে হবে। নেহা জানালার পর্দাটা ভালো করে টেনে দিয়ে জয়ের দিকে তাকালো, বিনীত কণ্ঠে বলে উঠল, আপনি শুয়ে থাকুন, আমি কিচেনে যাচ্ছি। আচ্ছা, আপনার জন্য কি রান্না করব? আপনি কি খাবেন বলুন? আমার জন্য আলাদা কিছু রান্না করতে হবে না, সবার জন্য যেটা রান্না হবে আমার জন্য সেটা করলে চলবে। নেহা মুচকি হেসে আচ্ছা বলে চলে যাচ্ছিল। জয় নেহার যাওয়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ নেহা দরজার কাছে গিয়ে কিছু একটা ভেবে যেন থেমে গেল। তারপর বিড়বিড় করে কিছু একটা আওড়িয়ে জয়ের কাছে ফিরে আসলো। জয় নেহার মতিগতি বুঝতে না পেরে এখনও নেহার মুখের পানে তাকিয়ে আছে। নেহা পার্স থেকে জয়ের মোবাইলটা বের করে জয়ের হাতে দিয়ে মুচকি হেসে বলে উঠল, এই নিন আপনার মোবাইল। তখন হসপিটাল থেকে আসার সময় আমার পার্সে যে নিয়েছিলাম আমি দিতেই ভুলে গিয়েছি। জয় বাম হাতটা বাড়িয়ে মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের এপিট ওপিট দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে বলল, আমি মোবাইল নিয়ে কি করব? না মানে আমি তো কিচেনে যাচ্ছি, আপনার হয়তো একা একা বোর লাগবে। আপনি বরং এক কাজ করুন, আপনি মীরাপুর সাথে কথা বলুন, ওনার সাথে কথা বলে সময়টাও কাটবে আর ভালোও লাগবে। তখন আর একা একা বোর লাগবে না। আসছি আমি। বলেই নেহা রুম থেকে বেরিয়ে গেল। আর জয় অবাক হয়ে নেহার যাওয়ার দিকেই তাকিয়ে রইল। এই মেয়েটাকে যেন সে এই 3 দিনে যত দেখছে অবাক হচ্ছে। জয় নিজ মনে আওড়াইল, কি অদ্ভুত মেয়ে, ওকে আমি দিনের পর দিন এত অত্যাচার করলাম, এত মারধর করলাম, কখনো একটা ভালো করে কথা পর্যন্ত যার সাথে বললাম না। আজ সে কিনা আমার সামান্য একা থাকাটা নিয়েও ভাবছে। নিজের হাতে আমাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলার জন্য মোবাইল দিয়ে যাচ্ছে। কার সাথে কথা বলবো? মীরার সাথে, যে কিনা আমাকে অ্যাক্সিডেন্টের নামে মেরে ফেলতে চেয়েছিল। হ্যাঁ, মীরাই জয়কে অ্যাক্সিডেন্টটা করিয়েছিল, আর সেটা জয় দেখেও গিয়েছিল। মুহূর্তেই জয়ের অ্যাক্সিডেন্ট হওয়ার সময়কার ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল। জয়ের গাড়িকে যখন বিপরীতমুখী গাড়িটা প্রচণ্ড জোরে ধাক্কা দিয়েছিল, তখন সাথে সাথে জয় স্টিয়ারিংয়ে বাড়ি খেয়ে রক্তাক্ত হয়ে যায়। তবে মীরা এতটুকুতেই থেমে থাকেনি। যখন দেখলো জয় স্টিয়ারিংয়ে বাড়ি খেয়ে নাজেহাল প্রায়, তখন মীরা গাড়িকে পিছন দিকে নিয়ে গিয়ে আবারও জোরে চালিয়ে জয়ের গাড়িকে ধাক্কা দেয়। এবারের ধাক্কাটা বেশ জোরেই ছিল, যার ফলে জয়ের মাথাটা জানালার কাচের সাথে গিয়ে লাগে। সাথে সাথে কাঁচ ভেঙে কয়েক টুকরো কাঁচ জয়ের মাথায় ঢুকে যায়। জয়ের যেন পুরো দুনিয়া অন্ধকার হয়ে এলো। তবে তখনও জয়ের সেন্স ছিল। জয় যখন দুহাতে মাথা চেপে ধরে নিভো নিভো চোখে চারপাশে তাকাচ্ছিল, তখনই ঝাপসা চোখে মীরাকে আর শিহাবকে সামনে দেখল। দুজনের মুখেই হাসি। সেন্সলেস হয়ে চোখ বন্ধ করে নেওয়ার আগেই মীরার একটা কথা জয়ের এখনও চোখে ভাসছে। মীরা হেসে হেসে বলেছিল, গুড বাই মিস্টার জয় মাহমুদ। আসলে কি বলো তো, আমি জানি তুমি আমার ধোকা খেয়ে হাত গুটিয়ে বসে থাকবে না, নিশ্চয়ই আমাকে জেলে দেওয়ারও ব্যবস্থা করবে। তাই আমি আর বসে থাকতে পারলাম না, ছুটে চলে আসলাম তোমাকে উপরে পাঠানোর জন্য। তোমার জন্য আমার বড্ড আফসোস হচ্ছে, কারণ তুমি দ্বিতীয়বার চোখ খুলে আর এত সুন্দর পৃথিবীটা দেখতে পারবে না। উপরে গিয়ে ভালো থেকো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমার থেকে তো আর কম টাকা খাইনি। গুড বাই। বলেই মীরা অট্ট হাসি দিয়ে জয়ের মাথার চুলগুলো মুঠো করে ধরে আবারও গাড়ির স্টিয়ারিংয়ের সাথে বাড়ি খাওয়ালো। সাথে সাথে জয়ের মাথা থেকে গড়গড় করে রক্ত পড়তে লাগলো। আর মুহূর্তেই জয় সেন্সলেস হয়ে সেখানেই মাথাটা লুটিয়ে রাখলো। দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতেই জয়ের পুরো গা গুলিয়ে উঠল। ও কিনা এমন একজন মানুষকে ভালোবেসেছিল যে ওকে কখনোই ভালোই বাসেনি। আর যে মেয়েটাকে সে প্রতিনিয়ত অবহেলা করে যাচ্ছে, আর সেই কিনা ওর হসপিটালে থাকতে অসুবিধা হবে বলে
ওকে সুস্থ করার প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে নিয়ে এসেছে। সুস্থ না হোক, অন্তত এটা তো ওর জন্য ভালো হলো যে সে বাড়িতে সবার সাথে থাকতে পারবে। হসপিটালে থাকলে তো সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে যেত। রাত 10:10। প্রতিদিনের মতো আজও রায়হান সাহেব সহ বাড়ির সবাই রাতের খাবার খেতে ডাইনিংয়ে বসেছে। তবে প্রতিদিন নেহা খাবার সার্ভ করলেও আজ নেহাকে সার্ভ করতে বাধা দিল রায়হান সাহেব। উনি কড়াভাবে বলে দিয়েছেন নেহা যেন এখানে খাবার সার্ভ করে সময় অপচয় না করে। ও যেন জয়ের জন্য খাবার নিয়ে রুমে যায়। নেহা চেয়েও আর শ্বশুরের কথা অমান্য করতে পারল না। অজ্ঞতা কোনো কথা না বলে একটা প্লেটে জয়ের জন্য খাবার নিয়ে রুমে গেল। অন্যদিন হলে হয়তো সায়লা বেগম রাগে ফুসফুস করতেন, কিন্তু আজ ছেলের কথা ভেবে সায়লা বেগমও কোনো রাগ পোষণ করলেন না, চুপচাপ খেতে লাগলেন। নেহা রুমে এসে দেখল এখনও জয় ওপাশ ফিরে শুয়ে আছে। এ কি, উনি আবার ঘুমিয়ে পড়লেন না তো? মেডিসিন না খেয়ে ঘুমালে তো সুস্থ হবেন না তাড়াতাড়ি। কথাগুলো মনে মনে ভেবে নেহা খাটের দিকে এগিয়ে গেল। খাবারের প্লেটটা সেন্টার টেবিলের ওপরে রেখে আস্তে করে জয়কে ডাক দিল। শুনছেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? নেহার আওয়াজ শুনে জয় আস্তে আস্তে এপাশ ফিরে নেহার দিকে তাকালো। নেহা মুচকি হেসে বলে উঠল, ও, আপনি তো জেগেই আছেন। আমি মনে করেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। 10টা বেজে গেছে, খাবার খেয়ে ওষুধ খেতে হবে তো। কিন্তু আমি শুয়ে থেকে খাবো কিভাবে? আর তাছাড়া ডান হাতেও খেতে পারবো না, কিভাবে খাবো? আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি খাইয়ে দিই। না মানে আহ, না খেয়ে থাকলে তো ঔষধ খেতে পারবেন না। আর ঔষধ না খেলে সুস্থ হবেন কি করে তাড়াতাড়ি বলুন? ডক্টর কি বলেছে শুনেননি? টাইমলি ঔষধ খেতে হবে। একলা উঠে বসতে পারবো না, একটু সাহায্য করলে উঠতে পারতাম আর কি। নেহা বুঝতে পারল জয় ওর হাতে খেতে রাজি, তাই সে মুচকি হেসে জয়ের কাছে গিয়ে জয়কে আস্তে করে ধরে খাটের কার্নিশের সাথে হেলান দিয়ে আদশোয়া করে বসিয়ে দিল। তারপর খাবারের প্লেটটি হাতে নিয়ে নিজেও জয়ের পাশে বিছানায় বসে পড়ল। জয় ওর দিকেই তাকিয়ে আছে। নেহা এবার ভাতের গ্রাস বানিয়ে জয়ের মুখের সামনে ধরল। হা করুন। জয়ও কোনো কথা না বলে বিনা বাক্যে ভাতের গ্রাসটা মুখে ফুঁড়ে নিল। কিন্তু ওর কেন যেন নেহার মুখ দেখে মনে হচ্ছে নেহাও খায়নি, তাই নরম গলায় জিজ্ঞেস করলো, তুমি খাবে না? জয়ের মুখে তুমি শুনে নেহা চমকে তাকালো জয়ের দিকে। এভাবে তাকানোর কি আছে? আমি কি ভুল কিছু বলে ফেলেছি? না, তা বলেননি। তুমি করে বলেছেন তো, তাই অবাক হয়েছি। আমাকে তুমি করে বলতে হবে না, আমার জন্য তুইটাই ঠিক আছে। যেটা বলেছি সেটার উত্তর দাও। বেশি কথা বলতে কে বলছে তোমাকে? খাবো। 10টা বেজে গেছে, কখন খাবে? প্রতিদিন যখন খাই তখনই খাবো। ডাইনিং পরিষ্কার করে তারপর খাবো। জয় কিছু বলতে চেয়েও যেন আর বলতে পারলো না। নেহা জয়কে খাইয়ে দিয়ে ঔষধও খাইয়ে দিল। খাবার প্লেটটা নিয়ে রুম থেকে চলে গেল নেহা। জয় কয়েক সেকেন্ড নেহার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে চোখটা সরিয়ে নিল। নেহার খাবার খেয়ে রুমে আসতে আসতে প্রায় 11টার কাছাকাছি সময় লেগে গেল। মূলত নেহার দেরি হয়ে গেছে তা কিন্তু নয়, আসলে নেহা ইচ্ছে করেই এতক্ষণ রুমে আসেনি যাতে জয় মীরার সাথে নিঃসংকোচে কথা বলতে পারে। আগে হলে তো ব্যালকনিতে গিয়ে কথা বলে আসতো, কিন্তু এখন তো আর ব্যালকনিতে গিয়ে কথা বলতে পারবে না। নেহা রুমে থাকলে হয়তো জয়ের অস্বস্তি লাগতে পারে, তাই নেহা একটু দেরি করেই রুমে এসেছে। আর আসার সময় জয়ের জন্য গ্রিন টিও আনতে ভুল করলো না। দরজা লাগানোর শব্দে জয় সেদিকে তাকালো। নেহাকে এতক্ষণ পর রুমে আসতে দেখে জয় একটু অবাকই হলো। নেহা তো রুমে আসতে এতক্ষণ দেরি করে না। রুমে আসতে আজ এতক্ষণ সময় লাগলো যে? প্রতিদিন তো 10:30 বাজতেই রুমে চলে আসো, আজ দেরি করলে কেন? নেহা জয়ের প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল। চায়ের কাপটা জয়ের হাতে দিয়ে আমতা আমতা করে বলল, না আসলে আপনি তো প্রতিদিন এই সময় মীরাপুর সাথে কথা বলেন, তাই ভাবলাম আমি রুমে থাকলে হয়তো আপনার প্রবলেম হবে, এই জন্যই একটু দেরি করে আসলাম, যাতে আপনার কোনো অসুবিধা না হয় আর কি। কথাগুলো বলার সময় নেহা পুরোটা সময় মাথা নিচু করেই ছিল। জয় নেহার কথার পিঠে কিছু বলার জন্য খুঁজে পেল না হয়তো, তাই তো কিছু না বলে চুপচাপ কাপে চুমুক দিল। জয় চা খেতে খেতে নেহা ততক্ষণে ওয়াশরুম থেকে নিজের প্রয়োজনীয় কাজ সেরে আসলো। নেহা টাওয়াল দিয়ে হাত মুখ মুছছিল। হঠাৎ জয় ডাকে জয়ের দিকেই তাকালো। কিছু বলবেন? জয় হাতের কাপটা একটু উঁচু করে ধরে বলল, কাপটা? ও। বলেই নেহা কাপটা নিয়ে সেন্টার টেবিলের ওপরে রাখলো। তারপর জয়ের দিকে তাকিয়ে নরম গলায় বলে উঠল, এবার ঘুমানো উচিত আপনার, দাঁড়ান আমি হেল্প করছি শুতে। এই বলে নেহা জয়ের কাছে গিয়ে জয়কে ধরে বালিশে শুইয়ে দিল। তারপর পায়ের দিকের কম্বলটা জয়ের গায়ে টেনে দিয়ে
নিজের জন্য নিচে বিছানা করে নিল। জয় কিছু বলছে না, শুধু চুপচাপ নিহার কাজগুলো নীরবভাবে দেখে যাচ্ছে। কারণ নিহার কাজে যেন কোনো কমতিই নেই। নিহা যেন সব কিছুই খুব সুন্দরভাবে করে। এতদিন হয়তো জয় এমন করে নিহার কাজগুলো দেখেনি বলে এসব খেয়াল করেনি, কিন্তু গত দুদিন হসপিটালে নিহা যেভাবে ওর সব কিছু করে দিয়েছে আর এখানে এসেও করছে, সব দেখে যেন জয় অবাক। নিহা সব দিক দিয়েই এমন পারফেক্ট কেন? আর পারফেক্ট সেটা না হয় ভালো কথা, কিন্তু এতদিন কেন জয়ের চোখে পড়লো না সেটা? নিহা যখনই শুতে যাবে ঠিক তখনই জয় ডেকে উঠল। নেহা। নেহা শুতে যেও শুলো না, জয়ের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু লাগবে আপনার? না, তাহলে বলছিলাম যে আমি খেয়াল করলাম তুমি। আমাকে তুই করেই বলুন। আপনার মুখে আমার জন্য তুইটাই বেশি মানানসই। আপনার মুখে তুমি শুনলে না কেমন যেন লাগে। টেনশন করবেন না, ভাববেন না আপনি তুই তুকারি করলে আমি আপনার সেবা না করেই চলে যাব। এতদিন যখন যাইনি এখনও যাব না, তুই করেই বলতে পারেন আপনি। নেহার কথা শুনে আজ প্রথমবারের মতো জয়ের ভেতরটা কেঁপে উঠল। নেহার সাথে অমন ব্যবহার করে সে কি সত্যিই ভুল করেছে? যার জন্য এমন ব্যবহার করলো নেহার সাথে, সেই তো ওর ছিল না। জয় নিজের অনুশোচনাটা নিহার সামনে প্রকাশ করলো না, বরং রাগে রাগে ভাব নিয়ে বলে উঠল, আমার কথাটা কি শেষ করতে দিবে নাকি নিজেই বকবক করবে? হে মা, না না, আমি আর কিচ্ছু বলবো না, আপনিই বলুন। আমি খেয়াল করলাম তুমি 3 দিন ধরে এক কাপড় পরে আছো। হসপিটালে না হয় এক কাপড়ে ছিলে, ঠিক আছে, ওখান থেকে না হয় বাড়িতে আসনি বলে চেঞ্জ করার সুযোগ পাও না, কিন্তু এখানে এসো সেম ড্রেস পরে আছো কেন? আর সেটা নিয়েই ঘুমিয়ে পড়তেছো। তোমার বাকি কাপড়গুলো কোথায়? ট্রেনে। মানে? মানে হলো, সেদিন বাবা যখন কল করে বললো আপনি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আছেন, তখন তাড়াহুড়ো করে আসার সময় টেনশনে লাগেজ আনতেই ভুলে গিয়েছিলাম। সব কাপড় তো লাগেজেই ছিল, তাই 3 দিন ধরে এক কাপড় পরে আছি। তার মানে তুমি সেদিন সত্যি সত্যি চলে যেতে চেয়েছিলে? চলে যেতে চাইনি, চলে গিয়েছিও। যদি না আপনার অ্যাক্সিডেন্টের খবর শুনতাম তাহলে এখন আমি বাড়িতেই থাকতাম। বলেই নিহা ফুস করে একটা শ্বাস ছাড়ল। জয় স্তব্ধ। আসলে ওর কি বলার আছে? যেই মেয়েটাকে সে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিল, সেই মেয়েটাই কিনা তার অ্যাক্সিডেন্টের খবর শুনে ছুটে এসেছে। যাকে এত ঘৃণা করতো সেই আজ ওর দেখাশোনা করবে বলে, ওর প্রপার কেয়ার করবে বলে ওকে হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছে। সে কি আসলেই মানুষ? সেদিন নিহাকে এমন একটা শর্ত দিয়েছিল সে, যেটা কোনো স্বামী আজ পর্যন্ত কোনো স্ত্রীকে দিয়েছে কিনা সন্দেহ আছে। সামান্য অফিসে জয়েন করতে বলেছিল বলে সোজা এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রতিশ্রুতি, এটা শুধু ওর দ্বারাই সম্ভব। হ্যাঁ, ওর দ্বারাই সম্ভব, নয়তো এমন করে সে বলতে পারতো না কখনোই। জয়কে চুপ করে থাকতে দেখে নিহা বলে উঠল, আর কিছু বলবেন? না। যদিও নিহাকে নিচে থাকতে দেখে জয়ের ভিতরে একটা খারাপ লাগা কাজ করেছে। কারণ গত 1 মাস আগেই তো নেহা বলেছিল ওর নিচে ঠান্ডা লাগে, তখন তো কম শীত ছিল। এখন তো আরও বেশি শীত পড়েছে, এখন নিশ্চয়ই আরও বেশি শীত করছে। কিন্তু জয় কিছুই বলার সাহস পেল না। আচ্ছা, আমি তাহলে শুয়ে পড়ছি। আপনার কিছু লাগলে ডাকবেন আপনি আমায়। একটু উঁচু আওয়াজে ডাকলেই শুনতে পাবো আমি। আচ্ছা ঠিক আছে। ঘড়ির কাঁটা 12টা ছুঁয়ে গেছে। নেহা গভীর ঘুমে মগ্ন থাকলেও আজ জয়ের চোখে ঘুম নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নেহার মুখের দিকে। আর তখনই হঠাৎ পুরনো কিছু স্মৃতি চোখের সামনে ভেসে উঠল জয়ের। মনে পড়ে গেল সেই দিনটির কথা। সেদিন মা ওর রুমে এসে প্রথম বিয়ের খবরটা দিয়েছিল। জয়, জয় তখন শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। মাকে দেখে একটু নড়েচড়ে বসলো। হ্যাঁ মম, বলো। শায়লা বেগম ছেলের পাশে গিয়ে বসলেন, বললেন, জয়, তুই কি জানিস তোর জন্য বিয়ে ঠিক করা হয়েছে? জয় যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। সাথে সাথে শোয়া থেকে উঠে বসলো। অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে কি বলছো মম? আমি ঠিকই বলছি। তোর ড্যাড বলেছে এই মাসের শেষের দিকেই নাকি বিয়ের ডেট ফিক্সড করেছে। গ্রামে ওর কোনো এক বন্ধুর মেয়ে নাকি। তোর ড্যাড তো একেবারে মেয়েটার প্রশংসায় পঞ্চমুখ। মেয়ে নাকি দেখতে শুনতে অনেক ভালো, অনেক সুন্দরীও বটে। মম, ড্যাডের কি মাথা খারাপ হয়ে গেছে? শেষ পর্যন্ত একটা গ্রামের মেয়েকে কিনা আমার বউ বানাতে চাইছে। আমার বিয়ে ঠিক করেছে আর আমার থেকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করো না। এমনকি বিয়ের ডেটটা পর্যন্ত ফিক্স করে ফেললাম। বাহ, অসাধারণ। কিন্তু মম, আমি বলে দিচ্ছি, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। চিনি না জানি না এমন একটা মেয়েকে ড্যাড বললো আর আমি অমনি বিয়ে করে ফেলবো। তারপর মেয়েটা গিয়েও আমার সাথে কখনোই মেয়েটা তাল মেলাতে পারবে? তুমি বলো। ড্যাড কি করে ভাবলো যে আমি একটা শহরের ছেলে হয়ে একটা গ্রাম্য মেয়েকে বিয়ে করব? মম,
ড্যাডকে গিয়ে বলো প্লিজ যে আমি এমন একটা গেও আনকালচারাল আনস্মার্ট মেয়েকে কিছুতেই বিয়ে করতে পারবো না, কিছুতেই না। আর তার চেয়েও বড় কথা হলো আমি মীরাকে ভালোবাসি, বিয়ে করলে আমি ওকে বিয়ে করব। এই কথা ভুলেও বলিস না বাবা। আর আমি যদি গিয়ে এই কথা বলি তাহলে তো আমাকে সহ বাড়ি থেকে বের করে দিবে। তোর ড্যাড বলেছে তোর বিয়ে ঠিক করেছে, কথাটা যেন তোকে জানিয়ে দিই। তোর থেকে অনুমতি চাইতে আমাকে পাঠায়নি। তোর কি মনে হয় আমি এই বিষয়ে তোর ড্যাডের সাথে প্রতিবাদ করিনি? অবশ্যই প্রতিবাদ করেছি, বলেছি যে আমার ছেলে এমন একটা গ্রাম্য ছোটলোক মেয়েকে কিছুতেই বিয়ে করতে পারবে না। ও কি বলেছে জানিস? কি বলেছে? বলল কথাটা নাকি আমি বলেছি যদি তোর মুখ থেকে এমন কথা শোনে তাহলে তোকে সাথে সাথে ত্যায্য পুত্র করে দিবে। তাই বলে মম আমি শেষ পর্যন্ত কিনা একটা গ্রামের মেয়েকে বিয়ে করব? এটা কি করে সম্ভব? আর তার চেয়ে তো আমার মরে যাওয়া ভালো। তুই একদম টেনশন করিস না বাবা, আমি আছি না। তুই একদম প্যারা নাই, চিল মুডে থাক। মম ড্যাডের মতো কি তোমারও মাথা খারাপ হয়ে গেছে? সব জেনেও তুমি তারপরও কিভাবে নিশ্চিন্তে থাকতে বলছো? ড্যাড আমার জীবন শেষ করে দেওয়ার প্ল্যান করছে বসে, আর তুমি বলছো টেনশন না করতে। যেটা বলছি একদমই ঠিক বলছি। দেখ, তোর ড্যাডের কথা শুনে বুঝতে পারলাম সে তোর বউ করে আনবে। সে আমরা চাই আর না চাই। আমি তোর হয়ে প্রতিবাদ করাই উল্টো আমাকেই শাসিয়ে দিল। বলেছে আমি রাজি না থাকলে আমি যেন এই বাড়ি ছেড়ে চলে যাই। আর যদি তুই রাজি না থাকিস তাহলে তোকে ত্যায্য পুত্র করতে দুইবারও ভাববে না। তাই আমি বলছিলাম কি বাবা, তুই তোর ড্যাডের কথায় রাজি হয়ে যা। মম সব জেনেও তুমি শেষ পর্যন্ত ড্যাডের মতো সেম কথা বলছো? আগে আমার কথাটা তো শেষ করতে দে। আমার কথা এখনো পুরোটা শেষ হয়নি। দেখ, ওই গেও মেয়েটাকে এই বাড়ির বউ করে আনতে আমরাও রাজি না। জেসি তো সোজা বলে দিয়েছে ওই গ্রাম্য মেয়েটা ওর ভাবি হওয়ার কোনো যোগ্যতা রাখে না। তুই বরং এক কাজ কর, এখন আপাতত ওর কথা মতোই তোর ড্যাডের কথা মতো বিয়েতে রাজি হয়ে যা। নয়তো বুঝতেই পারছিস ও যা বলে তাই করে। তখন কিন্তু তোর রাস্তায় থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সো আই থিঙ্ক ওই কেউ মেয়েটাকেই বিয়ে করে নেওয়া উচিত। তবে হ্যাঁ, আমি বলছি না যে তুই ওকে বিয়ে করে মাথায় তুলে রাখ। আমি বলছি জাস্ট বিয়েটা কর। তারপর ওই মেয়েকে এই বাড়ি ছেড়ে কীভাবে তাড়াতে হয় তা এই শাইলা বেগম ভালো করেই জানে। আর তোরও কী করতে হবে নিশ্চয়ই বুঝতে পারছিস। মায়ের কথা শুনে মুহূর্তেই জয়ের মুখটা চকচক করে উঠল। উৎফুল্ল কণ্ঠে বলল, একদম মম, তোমার কথার মানে আমি বুঝতে পেরেছি। তুমি ড্যাডকে গিয়ে বলো আমি বিয়েতে রাজি। তবে একটা কথা জেনে রাখো মম, যে মেয়েটার জন্য ড্যাড আমাকে ত্যায্য পুত্র করবে বলেছে, ওই মেয়ের জীবনটা আমি একদম নরক বানায় ছাড়বো। এমন কোনো দিন থাকবে না যেদিন আমি ওর গায়ে হাত তুলবে না। এক্ষেত্রে তোমরা আমাকে একটু সাপোর্ট করতে হবে। ওই মেয়েকে আমি এমনভাবে শিক্ষা দিব যেন এই জয় মাহমুদকে সে চিরতরের জন্য ঘৃণা করে। ছেলের কথায় শায়লা বেগম খুশিতে গদগদ হয়ে বললেন, এই না হলে আমার ছেলে। আচ্ছা আমি আসছি। শায়লা বেগম চলে গেলেন। আর জয় সেখানে বসেই ভাবতে লাগলো কি করবে। দেখতে দেখতে ওদের বিয়েটাও হয়ে গেল। বিয়ের দিন রাত 11টায় রুমে ঢুকলো জয়। বাসরাত নিয়ে ওর অনেক স্বপ্ন থাকলেও নেহাকে বিয়ে করে যেন ওর সব স্বপ্ন উবে গেল। বরং রুমে ঢুকলো একরাশ রাগ নিয়ে, যেন সামনে কেউ পড়লেই খাইয়া ফেলমু এমন অবস্থা। রাগে ধুরুম করে দরজা বন্ধ করার শব্দে আটকে উঠল নেহা। তবে জয়ের দৃষ্টিগোচর হলো না সেটা। সে তো রাগে ফুসফুস করছে আর ভাবছে কখন নেহা নিজ থেকে ওর সাথে কথা বলবে আর কখন সে ওকে কথা শোনানোর সুযোগ পাবে। হলো তাই। জয়কে দেখে নেহা আস্তে করে খাট থেকে নেমে জয়ের সামনে গেল। তারপর কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে যেই না ঝুঁকে জয়ের পা ধরে সালাম করতে যাবে অমনি জয় টেনে দাঁড় করিয়ে দিল ওকে। তবে সিনেমার মতো ডায়লগ দেওয়ার জন্য নয়, নেহাকে অপমান করার জন্য। কি করছিস নাকি? বিয়ের প্রথম রাতেই জয়ের মুখ থেকে এমন তুই তরকারি শুনে নেহা যেন চরম মাত্রায় অবাক হলো। তবে অবাকের ভাবটা বেশি সময় মুখে বজায় না রেখে হেসে বলল, কেন সালাম করছি? রাখ তোর সালাম। আমার শরীরে টাচ করার সাহস কি করে হয় তোর? মানে কি বলছেন কি আপনি? আপনি স্বামী হন আমার, আর বিয়ের রাতে প্রতিটা স্ত্রীকেই স্বামীর পায়ে ধরে সালাম করতে হয়, এটা তো নিয়ম। এখানে সাহসের কথা আসছে কেন? শাট আপ। কে তোর স্বামী? হ্যাঁ আমি তোর স্বামী না, তুই আমার স্ত্রী না। আমি তোকে বিয়ে করেছি শুধুমাত্র ড্যাড আমাকে যেন ত্যায্যপুত্র না করে দেয় সেই জন্য। ভাবিস না অন্য সব স্বামীর মতো আমিও তোকে ভালোবেসে মাথায় করে রাখবো। এটা ভেবে থাকলে ভুল করবি। আমি তোকে না ভালোবাসতে পারবো আর না স্ত্রী হিসেবে মানতে পারবো।
তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো, আর যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে চলে যাবি, নয়তো এই জয় মাহমুদ তোকে প্রমিস করছে, তুই যেভাবে আমার জীবনটা হেল করে দিয়েছিস ঠিক তেমনিভাবে আমিও তোর জীবনটা নরক বানিয়ে দেব। মাইন্ড ইট। সামনে থেকে এখন আমি ঘুমাবো। আর হ্যাঁ, বিছানায় আসার দুঃসাহস ভুলেও করবি না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, কথাটা মাথায় রাখিস। কথাগুলো এক নাগারে বিরতিহীনভাবে বলে জয় ওয়াশরুমে চলে গেল আর পিছনে ফেলে রেখে গেল পাহাড় সমান প্রশ্নবিদ্ধ রমণীটাকে। নেহাকে কিছু বলার সুযোগই দিল না জয়। নেহা জয়ের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বিয়ের রাতে কোনো স্বামী তার স্ত্রীকে এমন কথা বলেছে কি না নেহার জানা নেই। নেহা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। সেদিনের পর থেকে নেহার ওপর শুরু হয় জয়ের অমানসিক অত্যাচার। এমন একটা দিন বাদ যায়নি যেদিন নেহার গায়ে হাত তোলেনি সে। পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠতেই জয়ের ভিতরটা কেঁপে উঠল। ড্রিম লাইটের আলোতে একবার নেহার দিকে চোখ বুলিয়ে নিল। কত সুন্দর করে ঘুমাচ্ছে মেয়েটা। জয় একদৃষ্টিতে তাকিয়ে আছে নেহার মুখের দিকে।